হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব, তাই একদম ঘুরতে যাওয়ার দুদিন আগে টিকিট কেটেছি। আর যা হয়, টিকিট কনফার্ম হয়নি আর এসি হয়ে গেছে। তো ওইভাবেই কোনো রকম কষ্ট করে হাওড়া থেকে আমরা কালকা পর্যন্ত এসছি। ঘুরবে ঘুরবে এটা শুধু ঘুরবে না কেন? এই যে সাতটা ছিল হ্যাঁ পুরো সাতটা 6:45 বললে ওই জন্য হুড়মুড়িয়ে উঠে গেলাম। 6:45 তুই বলি 6:45 বেজে গেছে। আমরা হ্যাঁ বেজে গেছে। হ্যাঁ 6:45 আমি তো তাই আমি বললাম হ্যাঁ বেজেছে। আমি ধরেই বলি যে এটা ট্রেনটার টাইম 6:45। ওই ট্রেনে যতই কষ্ট হোক, এই যে সবাই মিলে ঘুরতে যাচ্ছি, মজা করব, আগামী যে 6-7 দিন এত ভালো কাটবে, সেই ভেবেই না মানে কোনো কষ্টই মনে হয়নি। আর কলকাতাতে নেমে আমাদের ছিল টয় ট্রেন, আর ভোরবেলাতেই টয় ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছিল। ওই ভোরবেলাতেই এত খিদে পেয়ে গেছিলো যে টয় ট্রেনে উঠেই আমাদের ব্রেকফাস্ট যেটা ছিল সেটাকে অর্ডার করে দিয়েছিল একটা ব্রেড বাটার, একটা ভেজিটেবল আর একটা সসের পাউচ। ऐसे ही रहा ऐसे টয় ট্রেন থেকে বাইরের যে দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল, মানে সে বলারও বাইরে। আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছিল, সেই সময় না সূর্য উঠছিল, চারিদিকে একটা যে আগুনের মতো ঝলকানি নিয়ে, আর মাঝখান থেকে একটা ছোট্ট সূর্য কি সুন্দর পাহাড়ের কোল বেয়ে উঠছে। আর সব মিলিয়ে মিশিয়ে না 3-4 ঘন্টা কিছু মনেই হয়নি, বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভালোভাবে কেটে গেল। আর এই আমাদের টয় ট্রেনটা এখন দাঁড়িয়ে পড়েছে, আর সেই সুযোগে দেখেছেন বাচ্চাগুলো নেমে ওরাও কিন্তু ওদের মতন ছুটছে। ওরা কিন্তু এই টয় ট্রেনেই পরে আবার তাড়াতাড়ি করে উঠেও পড়বে বেশ। তো আমরা এখন নেমে গেছি সিমলাতে। আর এই সিমলাতে নামার পরে প্রথমে যে সমস্যাটা আমার হলো, মানে বেসিক্যালি প্রথমে ভেবেছিলাম যে আমার হচ্ছে, তারপরে আমি সবাইকে জিজ্ঞাসা করাতে সবাই বললো যে না, ওদেরও সমস্যাটা হয়েছে। সেটা হলো দম নিতে পারছিলাম না। প্রায় 2 থেকে 3 মিনিট মনে হচ্ছিল যে এই বোধহয় দম বন্ধ হয়ে আসবে, এই বোধহয় দম বন্ধ হয়ে আসবে। কিন্তু ওই কিছুক্ষণ পরে সবাই আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম। আর আমাদের ড্রাইভার দাদা চলে এসেছিল, উনি সমস্ত ব্যাগট্যাগুলো উপরে বেঁধে নিয়ে চললো আমাদের হোটেলে। তো চলুন একেবারে হোটেলে গিয়েই দেখা হচ্ছে। আর হোটেলটা দিয়েছিল কিন্তু আমাদের দারুণ জায়গাতে। প্রায় আমাদের চেক ইন করতে করতে না দুপুর হয়ে গেছিল, মানে খিদে তো পেয়েই গেছিল প্রায়। আর এই দেখেছেন রুমটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব নর্মাল একটা রুম, কিন্তু না, আসল ঝটকাটা আছে একটু পরে। একটা বেড ছিল, সমস্ত সোফা সেট ছিল, এই যে মিরর, সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। আর আমরা যেহেতু এখানে মাত্র 1 নাইটই স্টে করব, ফলে খুব একটা খারাপ আমার লাগেনি। আর সব থেকে যেটা ওয়াও ব্যাপার ছিল, এই যে দেখুন, মানে একদম চোখের সামনে জানালা খুললেই বা পর্দা সরালেই পাহাড়। আর এই যে বাড়িগুলো দেখছেন, রাত্রেবেলা বরফ পড়ে না পুরো সাদা হয়ে গেছিল। সেই সময় ফোনে না আমি ভিডিও করিনি। বৃষ্টিও যেমন হচ্ছিল, বরফও তেমন পড়ছিল, ফলে একটা সংমিশ্রণ অনুভূতি সেই সময় আমরা চাক্ষুষ করেছিলাম। আর সঙ্গে দিয়েছিল একটা টাওয়াল আর একটা সোপ। আর আমরা লাঞ্চটা সেরে একটু ফ্রেশ হয়ে নিয়ে সামান্য 5-10 মিনিট বসে আবার বেরিয়ে গিয়েছিলাম ওই যে হনুমান মন্দিরে যাওয়ার জন্য। কারণ আমাদেরকে ড্রাইভার দাদা বলেই দিয়েছিল যে আমরা যদি এইটা কমপ্লিট করে রাখি তাহলে কালকের অনেকটা টাইম আমাদের সেভ হবে। তো যেহেতু আমরা বিকেলবেলা কোনো কাজ নেই, ঘরে কেন বসে থাকবো, তো চলো সবাই মিলে হেঁটে হেঁটে বেরিয়ে যাওয়া যায়। আসবে নিয়ে চলে যাবে। সব টিম মেম্বাররা এত জোরে জোরে নিয়ে যাচ্ছে। ওটা মাটা না, और स्टैंड आना है। पैसा लगेगा आगे और नहीं जा पाएगा। बिस्किट चाहिए पार्ले जी। আমাদের দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমাদের হাল পুরো বেহাল।
ওই যে রোপওয়েটা ছিল ওইখানে মানে যেতে গেলে কিছুটা যে খাড়াই রাস্তা সেইটা আমাদেরকে পেরোতে হতো, আর সেইটুখানি পেরোতে গিয়েই আমাদের পুরো অবস্থা খারাপ। দিবা বলছিল যে তোমরা ঘুরে আসো, আমি এইখানেই বসি, তারপরে আবার যাওয়ার সময় ফিরে যাব। কিন্তু তা বললে কি আর হয়, এক যাত্রায় তো পৃথক ফল হয় না। তাই কোনো রকমে একটু বিশ্রাম নিয়ে সবাই মিলে তারপরে গেলাম। আর আজ না মঙ্গলবার ছিল, তাই হনুমান মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল, তাই একটু দেরি হয়ে গেছিল। পুজো টুজো সমস্ত কিছু দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর আমরা চলে এসেছি এই যে প্রধান মূর্তি যেখানটায়, মানে এইটা একটা বাইরে বড় করে স্ট্যাচু করা আছে, এর পিছন দিকটাতে দেখলাম যে গুড়ের যে ডালা করে না সমস্ত হনুমানগুলোকে খেতে দিয়েছে। আর এই দেখুন বজরংবলীর বড় মূর্তিটাকে, কি বড়! হয়তো ফোনে মনে হচ্ছে খুব একটা বেশি বড় নয়, কিন্তু সামনে থেকে না মাথা উঁচু করে দেখতে হচ্ছিল। আর এটা একদম সিমলাতে নেমেই আমরা দেখতে পেয়েছিলাম, এত উঁচু। এখানে কিছুক্ষণ ঘুরে কিছু ছবি টবি তুলে তারপর আবার আমরা এই যে ফিরে যাচ্ছি রোপওয়ে করে। এত দামি ফোন কিনে কি হবে যদি ভিডিওই না উঠলো? কি গ্যালাক্সি কিনেছে আবার বাবা, এটা মনে আমরা প্লেনে বসে আছি। এটা একদম নতুন এক্সপেরিয়েন্স। রোপওয়ে থেকে নেমে আমরা আবার গুগল ম্যাপ অন করে মানে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘোরার জায়গা আছে সেইগুলোতে সমস্ত বেরোলাম। আর এখন এসছি আমরা এই যে চার্চে, এইখানকার যে চার্চ সেইখানে। এই চার্চের আশেপাশে যে বিভিন্ন লক্কর মার্কেট আছে বা যে বিভিন্ন রোড আছে, মানে যেখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে সেই সমস্তটা। আর সব থেকে এইখানকার যে প্রধান আকর্ষণ ছিল আরও একটা, সেটা হচ্ছে মা কালীর মন্দির, যেখানটায় মানে আমরা 3-4 করে পাখি শুধু এই মন্দিরটাই ঘুরেছি, কিন্তু আলটিমেটলি আমরা পাইনি। সেই কত রাত্রেবেলা তারপরে আমরা পেলাম যে সেই আবার একটা অন্য পাহাড়ের ওপরে উঠে গিয়ে সেই মন্দিরটা ছিল। তো আর এইটা দেখছেন, এইটা কিন্তু চারিদিকটা পুরোটাই লক্কর মার্কেট। আর এইখান থেকে সব থেকে আর একটা ভালো জিনিস যেটা আপনাদেরকে দেখাই, এই দেখুন পুরো সিমলা শহরটা একদম চোখের সামনে ভাসছে, দেখেছেন? এখান থেকে ঘুরে সবাই ওই হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা যাব এখন তারা মায়ের মন্দিরে। আর সেই ফাঁকে দেখলাম যে একটা ভাই কিছুটা আগুন জ্বালিয়ে তাপ পোয়াচ্ছে, তো আমরাও কিছুটা তাপ নিয়ে নিলাম। আর এই দেখুন আবার সেই খারাপ জায়গা, মানে হাঁটতে হাঁটতে তো দমই হয়ে যাচ্ছিল। কিন্তু ওই যে মায়ের মন্দিরে সবাই যাব বলে এসেছি, একবার মাকে দর্শন না করে গেলে হয়। কিন্তু মন্দিরের ভিতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আর আমরা না ভীষণ লাকি যে আমরা যেই সময় গিয়েছিলাম ঠিক সেই সময়ই মায়ের আরতি হচ্ছিল। তো চলুন আমরা সবাই মাকে দর্শন করে আবার আমাদের হোটেলে ফিরে যাই। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আরও ভিডিও আসছে আমরা সমস্ত সিমলাতে বা মানালিতে গিয়ে যেখানে যেখানে গিয়েছি কি কি করেছি। তো টাটা।